19 নম্বর থেকে 19 নাম্বার পর্যন্ত। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম আমাদের প্রাইমারির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগতম। প্রথমে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি যাতে সবাই লাইভটাতে দ্রুত জয়েন করে ফেলতে পারে। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলুন। ভাইয়া এটা কোথায় লাগালেন? আসেন ভাইয়া আমরা সামনে যাই। কানের মধ্যে এটা লাগায় ভিডিও বানাইতেছি। কোনটা? এই যে মাইক্রোফোনটা? হ্যাঁ, ভাই একটু জুয়েল ভাইকে ফোন দে তো। আমি ফোন দিছিলাম, বললো না তো। বাইকে থাকতে পারে, বাইকে ওই যে আসছে মনে হয়। আসছি মনে হয়। ভাইয়া চলে আসেন তাড়াতাড়ি। আমাদের মধ্যে জুয়েল স্যারও এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, যারা যারা লাইভটাকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান আমাদের কথা ক্লিয়ার কিনা এবং আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। প্রাইমারি টপিক ভিত্তিক কোশ্চেন সলভিং কম্বো ক্লাস। ওকে, আমরা একটু সব জায়গায় শেয়ার করে নেই। ওয়েলকাম আমাদের প্রাইমারির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। সবাইকে একটু মেনশন করে দাও সেতু এরিয়ার কিতে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সবার কমেন্টগুলো পড়ি। প্রেজেন্ট ভাইয়া লিখেছেন হচ্ছে রতন ভাই। আখতারুজ্জামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আদাব দিয়েছেন রতন ভাইয়া। তারপরে হচ্ছে রহিমা খাতুন ভাই আপু সালাম দিয়েছেন। এরপরে হচ্ছে লিমা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আফসানা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসেন 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 আসেন, কেমন আছেন? আসেন। দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। মারুফ মারুফ কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এবং আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে বলেন এবং কমেন্ট করে বলেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আমাদের ক্যারিয়ার কেয়ার লাইভে সেটা একটু লিখেন। আর লাইভটাকে শেয়ার দিয়ে দেন, কারণ এই লাইভের কোনো বিকল্প নাই। প্রাইমারি প্রস্তুতি নিতে গেলে প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই এবং অবশ্যই আমাদের কি করতে হবে, একদম ব্যাখ্যা সহ সলভ করতে হবে, যেটার কাজটা আমরাই আপনাদেরকে করে দিচ্ছি। কেমন আছেন আপনি? প্রশ্ন অ্যানালাইসিস না করলে তো আসলে প্রশ্ন সম্পর্কে ধারণা না থাকলে পড়বে কি? এক্স্যাক্টলি, প্রশ্ন সম্পর্কে সেই প্রশ্ন সম্পর্কে ধারণাই দিচ্ছি আমরা। ওকে, কিশোরগঞ্জ থেকে রিমা আপু দেখছেন, প্রশ্ন অ্যানালাইসিস। স্বপ্নপুরী দেখছেন ঝালকাঠি ফিরোজপুর থেকে। ঋতু আপু আসসালামু আলাইকুম ভাই, আমি দিনাজপুর থেকে, ওয়েলকাম ঋতু আপু। এরপরে আখতারুজ্জামান ভাই, ভাই গতকাল শুক্রবারে কি ক্লাস হয়নি? আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। আহা, আমরা তো আগের দিন বলে দিয়েছিলাম ভাইয়া যে শুক্রবারে ক্লাসটা অফ থাকছে। ভাইয়া আরেকটু মারুফ ভাইয়া একটু চেপে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না, কারা যাচ্ছেন? আপনি কেটে যাচ্ছেন। না লাগবে না, এখানে শুরু করে দেবো আমরা কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আমি শ্যামনগর থেকে দেখছি। আরাফ ভাই হচ্ছে চান্দুরা থেকে। চন্দনা না কি লিখেছে এটা? চান্দাইকোনা নাকি? না না, চুয়াডাঙ্গা। ও আচ্ছা, চুয়াডাঙ্গাটা এরকম বানান। আমাদের ওইদিকে একটা আছে চান্দাইকোনা, ব্যাঙ্গবাড়ি বরিশাল। আচ্ছা, শরীয়তপুর থেকে, নাটোর থেকে, বগুড়া থেকে। স্যার কালকে কি ক্লাস লাইভ হয়নি? না, কালকে আপনারা আমাদেরকে এত মিস করেছেন, গতকালকে লাইভ হয়নি। আমরা আগের দিন ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে ক্লাসটা বন্ধ থাকবে, মানে শুক্রবারে আমরা সবকিছু অফ রেখেছিলাম। ওকে, আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু সবাই আরেকবার কমেন্ট করেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি যেভাবে কারক শিখিয়েছেন আজ আমি ঠিক সেইভাবে আমার স্টুডেন্টদের কারক শিখিয়েছি, তারা খুব খুশি হয়েছে এবং খুব সহজে বুঝতে পেরেছে। আরে বিথি আপু ধন্যবাদ। আপনারা আমাদের ক্যারিয়ার কি এর সাথে থাকেন, হোপফুলি আরো সুন্দর সুন্দর টেকনিক শিখতে পারবেন। আপনারা ভয়েসের ক্লাস গতদিন কারা কারা করেছেন এটা একটু বলেন। ভয়েস যে আপনারা একদম সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, গতদিন ভয়েস হয়নি, গতদিন তো টেন্স হয়েছে। ও টেন্স হয়েছে, সরি, টেন্সের আগে ভয়েস হয়েছিল। ভয়েস তো আপনারা ম্যাজিক্যাল ওয়েতে শিখেছেন। কে আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাকে ভুলে গেছেন না? কে আপু কেন আপনাকে ভুলবো, আমরা কাউকে ভুলিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তিনজনকে সুন্দর লাগছে, বাট টুপিটা খুব মিস করছি। আচ্ছা ঠিক আছে, আমি আরো 2টা টুপি কিনেছি আপনাদের জন্য, বাট আজকে পরা হয়নি, পরবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দেখিয়ে দেই আমরা যারা আপনারা লাইভটাকে দেখছেন, আমরা তো এখনই ক্লাস শুরু করে দেবো। তার আগে একটু বলি, আমাদের কিন্তু 20 তারিখ থেকে প্রাইমারির রিভিশন এন্ড সাজেশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এই যে আমাদের এটা হচ্ছে পোস্টার, যদি দেখাই আপনাদেরকে,
এটাই হচ্ছে 65+ লাইভ ক্লাস থাকবে। ক্লাস পরবর্তী ওই ক্লাসের বিগত সালের সকল এমসিকিউ পাবেন, অর্থাৎ প্রিসাইজ প্রিলি এমসিকিউ, জব সলিউশনের পিডিএফ, কেরিয়ার কি এর বুস্টার 3টা বই, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেসিফিক ভাবে আমাদের মাধ্যমে ডিজাইন করা 3টা বই, যেগুলোর বাইরে আসলে প্রাইমারির জন্য তেমন কোনো কিছু পড়ার দরকার হবে না ইনশাআল্লাহ। ক্লাস করার সাথে সাথে প্রশ্ন বিশ্লেষণ করে ফাইনাল সাজেশন, 40,000 প্রশ্নের পিডিএফ এবং আমাদের টপিক ভিত্তিক যে প্রাইমারির প্রশ্ন ব্যাংকটা আছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, সেটার পিডিএফটাও আমরা দিয়ে দেবো। এই এত কিছু সবকিছু মাত্র 999 টাকায়। আর আপনারা লাইভ ক্লাস চলাকালীন যদি এই ক্লাসটা মানে অফারটাতে ভর্তি হন, তাহলে আপনারা 900 টাকায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ 100 টাকা ছাড়। সো যারা চাচ্ছেন আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য 20 তারিখ থেকে খুব দ্রুত আমাদের পেজের মধ্যে কেরিয়ার কিটে এসএমএস দেন, আমাদের অ্যাডমিন অ্যাক্টিভ আছে, আপনি 100 টাকা ছাড়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, তাহলে ভাইয়া আমরা কি আজকের ক্লাস শুরু করব? আসেন সামনে ভাইয়া, আজকে ক্লাস শুরু করে দেই। ক্লাস শুরু করে দেন। ওকে, তাহলে চলেন আমরা আজকে বাংলা দিয়ে শুরু করব। বাংলা, ইংলিশ, ম্যাথ ধারাবাহিকভাবে 3টাই কম্বো ক্লাস হবে। আপনারা কম্বো ক্লাস হলে বেশি খুশি হন। আপনারা বলেন সবসময় যে ভাইয়া 3টা সাবজেক্টই রাখার ট্রাই করবেন, আমরা আজকে 3টা সাবজেক্টই রাখবো। বাংলা ম্যাথ ইংলিশ করি আপনি আপনি রাজি করান আপনি রাজি করান। 20 না, না, সমস্যা নেই। আজকে বাংলা আর ম্যাথ হলেই হবে, মানে একটু একদম আচ্ছা ওকে, সেটা দেখি। আচ্ছা ঠিক আছে, আপনারা ইয়া করেন আর কি। শুরু করেন। চলেন আমরা আজকে যেটা করব, ভাইয়া ওইটা কি পিডিএফ করছো না? পিডিএফ করছো না? ওইটা কি করছো? পাওয়ার পয়েন্ট পিডিএফ করো, পিডিএফ করে পাঠায় দাও। ওকে, যারা যারা ভর্তি হওয়ার তারা দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমাদের এই কোর্সটা খুবই সাজানো গোছানো এবং খুব শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর করে আমরা শেষ করব। ওকে, এখন আমরা যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরটা শুরু করব। টুপি কই স্যার আপনার? আমি আরো 3টা টুপি কিনছি আপনাদের জন্য, আপনাদের জন্যই আমি এই টুপিগুলো কিনছি, যেটা আমি পরের ক্লাসে পরবো, কারণ আজকে আমি নিয়ে আসি নাই টুপিটা। ওকে, আপনারা আমাকে টুপি পরাইতে খুব পছন্দ করেন, আমি জানি। এগুলাকে এইভাবে করলাম, আমি যে সাজায় রাখলাম। আল্লাহ, টুপির জন্য এত আবদার। ঠিক আছে, টুপি পরবো না, সমস্যা নাই। টুপির জন্য ভাইয়া খুব আবদার সবার। আচ্ছা শুনেন, একটা কাজ করি, টুপির পরিবর্তে একটু হেলমেটটা পরে ক্লাস নেবো নাকি? বলেন বলেন, আপনারা এবার খুশি কিনা বলেন। এবার আপনারা খুশি কিনা আমাকে বলেন শুধু। আপনারা যদি খুশি হন তাহলে আমি খুশি। আপনারা বলেন এবার খুশি কিনা আপনারা। কমেন্ট করে জানান, দ্রুত সবাই কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে আপনারা খুশি কিনা। খুশি না হওয়া উপায় আছে, আপনি একদম স্টুডেন্টদের খুশি করার জন্য হেলমেট করে ফেলছেন, আপনাদেরকে খুশি করার জন্য আমি হেলমেট করে ফেলছি, হ্যান্ডলেট করে ফেলছেন। একটু দারুণ ছিল। এটা থেকে না? হেলমেট কি বলে? হ্যান্ডলেট। বলেন বলেন, টুপি ছাড়া এবার আমি হেলমেট পরে ফেলছি, আপনারা খুশি কিনা? আজ বইগুলো হাতে পেলাম, ধন্যবাদ ভাইয়া। গ্লাসটা ফেলেন। এই যে এবার আরো সুন্দর লাগবে। আজকে এভাবে ক্লাস নেন। এইভাবে আজকে ক্লাস হবে। অ্যাস্ট্রোনটস। আজকে আমরা চাঁদের দেশে গিয়ে ক্লাস করব। আপনারা, আমি আমার টুপি ছাড়া আপনারা খুশি হন না, এই জন্য আজকে হেলমেট পরে ক্লাস হবে। সবাই লিখছে খুশি, খুব সুন্দর লাগছে ভাইয়া, সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা চলেন, পিডিএফটা কালকে সুন্দর করে আরো করতে হবে আর কি। সবাই খুশি হয়েছেন যেহেতু, চলেন আমরা আজকে হেলমেট পরে প্রথম 2টা কোশ্চেন সলভ করব। প্রথমটা হচ্ছে বাংলা ভাষায় তৎসম উপসর্গ আছে কয়টি, এটা কমেন্ট করতে পারেন, এবং উপসর্গের কাজ কি। টুপি ছাড়া অনেক ভালো লাগে স্যার। স্যার আপনার চাঁদের মতো মুখ দেখলে আরো খুশি হবো। যাক মুসা ভাই, তোমার মতো আরেক মুসা আছে আমাদের সাথে। লাভ আপনারই হচ্ছে, ভালো লাগবে না। ভাই লাভ আপনারই হচ্ছে, ঠান্ডা লাগবে না। না আজকে একটু গরম আছে, আমরা অবশ্যই এসি আসছি, এই জন্য আজকে আমরা খুশি স্যার। আল্লাহ সবাই খুশি, দেখছেন ভাই আমাকে টুপি পরাইতে ওরা কি পরিমাণ পছন্দ করে সবাই। ওকে, সবাই আমরা মোটামুটি উত্তর করা শুরু করে দিয়েছি। 199 জন দেখছে, আর একটু লাইভটাকে শেয়ার করে দেন যাতে করে 200 জন দেখে ফেলে। খুলে ফেলছি, আমার গরম লাগে। আমার শরম লাগে। হ্যাঁ আমার শরম লাগে, গরম লাগে, দুইটাই।
নতুন শব্দ গঠন করে। আচ্ছা, সবাই মোটামুটি ভাবে অ্যান্সার করতে শুরু করেছেন, চলেন আমরা দেখি। বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি? আমরা জানি উপসর্গকে 3 ভাগে ভাগ করা যায়। ওকে, বাংলা ভাষার উপসর্গকে 3টা ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তৎসম, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এর মধ্যে বাংলা উপসর্গ হচ্ছে 21টা, তৎসম উপসর্গ হচ্ছে 20টা। ওকে, বাংলা আর তৎসম নিয়ে মাঝে মাঝে আমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে বাংলা 21টা নাকি তৎসম 21টা, বাংলা 20টা নাকি তৎসম 20টা। জাস্ট এরকম যখন প্রশ্ন আসবে বা নিজের মধ্যে যখন একটু কনফিউশন হবে, তখন বুকে হাত দিয়ে একটু ওই যে আমাদের সঙ্গীতটা গাবেন আপনার আব্দুল গফফার চৌধুরীর লেখা, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা গেলে কি সুবিধা হবে? কারণ আমরা বাংলার জন্য হচ্ছে আন্দোলন করেছিলাম এবং মাতৃভাষার জন্য 21শে ফেব্রুয়ারি বিখ্যাত, এই জন্য বাংলা 21টা, এই জন্য বাংলা 21টা। বাংলা 21টা মানে তৎসম 20টা। আর বিদেশি গুলাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়, 4টা ভাগে ভাগ করা যায়। কি কি আছে? একটা আছে ফার্সি উপসর্গ। যদি বলে ফার্সি উপসর্গ কয়টা, তখন উত্তর হবে 10টা। ওকে, এরপরে হচ্ছে ফার্সির পরে হচ্ছে আরবি উপসর্গ, আরবি। যদি বলে আরবি উপসর্গ কয়টা, তখন উত্তর হবে হচ্ছে 6টা। কোথাও কোথাও 4টা লেখা দেখবেন, আম খাস লাগর, তবে বাজে খয়েরকেও আরবি হিসেবে ধরা হয়, এই জন্য 6টা উপসর্গ, আরবি 6টা। এরপরে যদি আসে যে ইংরেজি উপসর্গ কয়টা, ইংরেজি আপনাদের উত্তর করতে হবে ইংরেজি উপসর্গ 4টা। ওকে, আর যদি কোনো কারণে প্রশ্ন আসে যে হিন্দি উপসর্গ কয়টা, হিন্দি উপসর্গ হচ্ছে 1টা, যেটা হচ্ছে হর। তাহলে এই হচ্ছে উপসর্গের টোটাল ক্লাসিফিকেশন। এইখান থেকে আপনারা দেখবেন যে কম্পিটিটিভ এক্সামে একটা না একটা প্রশ্ন পেয়ে যাবেন যে উপসর্গকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গের সংখ্যা 21টা, তৎসম উপসর্গের সংখ্যা 20টা এবং বিদেশি উপসর্গের সংখ্যা হচ্ছে 4টা। এই 4টা ভাষার উপসর্গের মধ্যে আবার ফার্সি আছে 10টা, আরবি আছে 6টা, ইংরেজি আছে 4টা এবং হিন্দি আছে 1টা। ওকে, ওকে, সবাই যারা যারা উত্তর করেছেন খুব চমৎকার উত্তর করেছেন সবাই। এবং আমি এখানে দেখছি যে আমাকে অনেক সুন্দরও লাগছে আজকে। ভাইয়া, আমাদের এই ক্যামেরাটা আসলেই ভালো, মানে এই ফোনের ক্যামেরাটা লাইভের জন্য আইফোনের মতোই কাজ করে। আমরা কিন্তু আইফোন কিনে আবার বিক্রি করে দিছি, কারণ আইফোনের লাইভের মধ্যে এরকম এরকম করে লাফাতো এই লাইট গুলো, কিন্তু এই ফোনের মানে লাইভ কোয়ালিটিটা খুবই চমৎকার। আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আমাদের খুব মানে সবকিছু খুব সুন্দর ক্লিন এবং স্পষ্ট দেখা যায় না আমাদেরকে, তাহলে আমরা এই ফোনটা আর চেঞ্জ করবো না। সবাই একটু কমেন্ট করেন। না, সবাই বলেন আমাদের এই ফোনের আপনাদের ডিসপ্লেতে কেমন দেখায়। আমার অবশ্য এই ফোনটা একটু ভালো ফোন জন্য হয়তো বা এত উজ্জ্বল বা লাইট দেখাচ্ছে। আপনাদের ফোনে কেমন দেখায় আমাদের এই লাইভ ক্লাসগুলো, সেটা একটু বলেন তো। আপনাদের ফোনেও যদি ভালো দেখায় তাহলে আমরা এই ফোনটাই রাখবো এবং পরবর্তী ক্লাসগুলো এই ফোন দিয়েই করব। ভর্তির জন্য পেজে মেসেজ করলাম, 5 মিনিট হলো, কেউ রিপ্লাই করে না। এখনই রিপ্লাই করবে অ্যাডমিন, এখনই রিপ্লাই করবে। বাট চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যদি ক্লাস চলাকালীন মেসেজ দিয়ে রাখেন, ক্লাসের পরেও যদি আপনারা ভর্তি হন তাও সমস্যা নেই, আপনি 900 টাকার অফারটা পেয়ে যাবেন। ওকে, আর 900 টাকায় এত কিছু মানে অনেক 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 কিছু, অনেক ক্লিয়ার দেখায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লাইভ ক্লাস করে মজা পেলে আমরা এটা ফোনে রাখবো। এরপর দেখেন উপসর্গের কাজ কি। উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দ, উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ যেগুলো শব্দের আগে বসে হয় শব্দের অর্থে সম্প্রসারণ করে, অথবা শব্দের অর্থে সংকোচন করে, অথবা শব্দের রূপান্তর করে, অথবা অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি করে। ওকে, এই 4টা হচ্ছে উপসর্গের মেইনলি কাজ। তাহলে আমরা দেখি শব্দের লক্ষণ দেখানো, এটা ওই 4টার মধ্যে নাই বা 5টার মধ্যে নাই। শব্দের বিরোধী প্রদর্শন, এটা ওই 4টা 5টার মধ্যে নয়, কোনোটি নয়, এটা তো নাই। আর একটা আছে হচ্ছে নতুন শব্দ গঠন করে। তাহলে আমরা কি কি শিখলাম? যে উপসর্গের মধ্যে কাজগুলো হচ্ছে, একটা হচ্ছে অর্থবোধক শব্দ তৈরি করা, একটা হচ্ছে শব্দের সংকোচন করা, শব্দের অর্থের সংকোচন করা, শব্দের অর্থের প্রচারণ করা, শব্দের রূপান্তর করা। তার মানে এখানে আছে নতুন শব্দ গঠন করা, যেটা অলরেডি আপনারা রাইট দিয়েছেন। এই নতুন শব্দের মানে নতুন শব্দ গঠন করার জায়গায় যদি আমাদের থাকতো শব্দের অর্থ সংকোচন করা, শব্দের অর্থ প্রসারণ করা, এগুলো থাকলেও কিন্তু কারেক্ট অ্যান্সারে আমরা ওইটা দেখতাম। তার মানে উপসর্গের যে 5টা কাজ আছে, এই 5টা কাজ আমরা ঠাডা মুখস্থ রাখবো, টিএম বা টানা মুখস্থ বা ঠাডা মুখস্থ যাই বলেন না কেন। ওই 5টা কাজ রাখলে আমাদের এই অপশনগুলো যদি চেঞ্জ করে দেয়, তারপরেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, ভাইয়া মানুষ মুরগি কিনতে পারে না আর আপনি আইফোন কিনেন, প্রাইমারি টিচার। আচ্ছা, না আমরা ক্যারিয়ার কি বড়লোক প্ল্যাটফর্ম হচ্ছে আস্তে আস্তে আপনাদের দোয়ায়। ওকে, এবার আসি নিম রাজি শব্দের মধ্যে নিম কোন উপসর্গ আর হচ্ছে কি হেতু এসেছো তুমি
কহ বিস্তারিয়া। এখানে হেতু উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? আচ্ছা, কোন উপসর্গে কি অর্থ প্রকাশ করে? এটা খুব রেয়ার কেসে পরীক্ষার মধ্যে আসে, বিশেষ করে প্রাইমারির মধ্যে। এগুলো বিসিএস এর মধ্যে বেশি আসে। তবে যেহেতু এখন বিসিএস স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়, আমরা চেষ্টা করব একটু করে। এটার কোনো শর্টকাট নাই, এটা হচ্ছে আমাদের কষ্ট করে একটু মেমোরাইজ করতে হবে, পড়ে কয়েকবার যখন প্র্যাকটিস করবেন কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে আপনাদের আয়ত্তে এসে যাবে। সো আপাতত আপনারা দুইটার অ্যান্সার করতে থাকেন। সবার আগে অ্যান্সার করে সোয়েটারের টুপিটা পরেন ভাই, মানে এর আবদারের কোনো শেষ নাই। আচ্ছা শুনেন, সবার আগে আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন, আমি আস্তে আস্তে করে আপনাদের অ্যান্সারগুলো দেখতে থাকবো। বাট যেটা কথা সেটা হচ্ছে আমি আগে এগুলার সলভগুলো করতে থাকি। আমি আপনাদের সবার হয়তো বা নাম ধরে কমেন্ট করতে পারি না সব সময়, কারণ আমাদের টাইমের স্বল্পতা, যেহেতু কম্বো ক্লাস হয়, এরপরে ইংলিশ হয়, তারপরে ম্যাথ হয়। বাট আপনারা কমেন্ট করবেন অবশ্যই, এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনি সবার আগে অ্যান্সারটা দিয়ে দেখবেন যে আপনার অ্যান্সারটা ঠিক আছে কিনা, এটা জানতে হবে আমাদের। এখানে আসি যে শব্দের নিম কোন ভাষার উপসর্গ। আমরা একটু আগেই দেখেছি যে উপসর্গ মূলত 3 প্রকার, যেখানে বাংলা, তৎসম এবং বিদেশি রয়েছে, এবং বিদেশিগুলোর মধ্যে আবার 4 ধরনের উপসর্গ রয়েছে। প্রথমে দেখেছিলাম আমরা ফার্সি 10টা। এই ফার্সি 10টা উপসর্গ খুব সহজে আপনি মনে রাখতে পারবেন এইভাবে: নিমফি বেদর, কার বদনা কম বর্ব। কার বদনা, বদনা নিয়ে ধরেন কেউ যাচ্ছে, আপনি বলবেন এই নিমফি বেদর কার বদনা কম বর্ব। এই কথাটা মনে রাখলে আমাদের 10টা মুখস্থ উপসর্গ মুখস্থ হয়ে যাবে। আমরা মনে রাখবো নিম ফি, এগুলো কার কার মুখস্থ আছে বলেন তো? বেদর, নিমফি বেদর, কার বদনা কম বর্ব, নিমফি বেদর কার বদনা কম বর্ব, নিমফি বেদর কার বদনা কম বর্ব। ওকে, এই 10টা হচ্ছে ফার্সি উপসর্গ। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো শব্দের আগে বসে শব্দটা তৈরি করে, তাহলে সেই শব্দগুলো হবে হচ্ছে ফার্সি উপসর্গজাত শব্দ। ওকে, ফার্সি উপসর্গজাত শব্দ। তাহলে এখানে কি বলেছে যে নিম রাজিতে নিম কোন স্বর্গের? এই যে নিম, প্রথমটাই হচ্ছে নিম রাজি, তার মানে নিম রাজিতে নিম অবশ্যই এবং অবশ্যই বিদেশি উপসর্গ। এই যে বিদেশি উপসর্গ না দিয়ে এখানে ফার্সি উপসর্গও দিতে পারতো অপশনে। হ্যাঁ, ফার্সি উপসর্গও দিতে পারবো, তো তখন আমরা ফার্সি উপসর্গ দাগাতাম। ক্লিয়ার? তাহলে নিমফি বেদর কার বদনা কম বর্ব। ঠিক আছে, তাহলে এই 10টা হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এবার কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া। কি হেতু এসেছো তুমি, আমরা বুঝতেই পারছি সহজ বাংলা কথার জন্য কি জন্য এসেছো তুমি। আর জন্য কথাটাকে অন্যভাবে বলা হয় নিমিত্ত। জন্য কথাটাকে অন্যভাবে কি বলা হয়? নিমিত্তার্থে আমরা পড়েছিলাম না ইয়ার ক্ষেত্রে, কারকের ক্ষেত্রে। তো নিমিত্তার্থে বা জন্যে, ওকে, নিমিত্তার্থে বা জন্যে। তো কি জন্য এসেছো তুমি, যেহেতু এখানে জন্য নাই কিন্তু এখানে নিমিত্ত দেয়া রয়েছে, তার মানে এই উপসর্গের উত্তর হবে হচ্ছে নিমিত্ত। কি নিমিত্ত এসেছো তুমি কহ বিস্তারিয়, কি জন্য তুমি এসছো, বলো কি জন্য ক্লাস করতে আসছো তুমি। কারণ আমাদের দীপ্ত ভাইয়ার ক্লাস মিস করা যাবে না, এরপর জুয়েল স্যারের ক্লাস মিস করা যাবে না, এরপর মারুফুল স্যারের ক্লাস মিস করা যাবে না। এই জন্যই আমরা এসছি ক্লাস করার জন্য, তাই না? কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রাইমারিতে চাকুরিটা পেতেই হবে ইনশাআল্লাহ। যারা দেখছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক প্রাইমারি টিচার হিসাবে। ইনশাআল্লাহ 11তম গ্রেড হওয়ার পরে আপনারা অবশ্যই এবং অবশ্যই মুরগি খেতে পারবেন এবং দেশি মুরগি খেতে পারবেন। ওকে, আপনারা একটা সুসংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কিন্তু 11তম গ্রেডের জন্য খুব তোড়জোড় ভাবে কাজ চলছে। তো এটা যদি বেতন স্কেল দেওয়ার আগে বা পে স্কেল দেওয়ার আগে যদি এই 11 গ্রেড বাস্তবায়ন হয়, প্রাইমারি চাকরিটা যে না আপাতত সোনার হরিণ আছে, কারণ মোটামুটি একটা রিল্যাক্সের চাকরি, অনেক কিছুই করা যাচ্ছে এটার পাশাপাশি, একদম ডায়মন্ড হরিণ হয়ে যাবে, কিন্তু ডায়মন্ড ডিআর হয়ে যাবে, হ্যাঁ, ডিডি হয়ে যাবে প্রাইমারির চাকরি। তো 11তম গ্রেডে আসার আগেই আপনার চাকরি নিশ্চিত করার জন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাদের কোর্স আছে, ডিটেল কোর্স। আপনারা জানেন যে রিভিশন অ্যান্ড সাজেশন ব্যাচ শুরু হবে 20 তারিখ থেকে। পেজে মেসেজ দিয়ে অ্যাড হয়ে যান। 999 টাকার কোর্স, এই মুহূর্তে যদি আপনি মেসেজ দিয়ে অ্যাড হন 99 টাকা ছাড়, মানে 100 টাকায় আপনাকে ছাড় দেওয়া হবে। এবার আসি আমরা, সুনাম শব্দে সু কোন উপসর্গ। আপনারা আমার ইয়ারে যারা ক্লাস করেছেন, উপসর্গের যারা ক্লাস করেছেন, আমি জানি আপনাদেরকে একটা উপসর্গেও এগুলাতে থামানো যাবে না বা আটকানো যাবে না। সুনামে সু কোন উপসর্গ? পরাজেয় শব্দটি কোন উপসর্গ? পরাজেয় শব্দটিতে কোনটি উপসর্গ? পরাজেয় শব্দটিতে কোনটি উপসর্গ? এই দুইটা হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথমে আসি সুনাম। আমি আপনাদেরকে একটা সুমনের গল্প শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে? যে সুমন নামের একটা খুব 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 নির্লজ্জ টাইপসের ছেলে ছিল। সুমনা নামের একটা মেয়েকে অনেকদিন যাবত জ্বালাতো, হ্যাঁ, অনেকদিন যাবত জ্বালাতো। তো সুমনা লাস্টে কি করেছে, বাধ্য হয়ে একদিন, মানে হয় না যে লেগে থাকলেই হয়ে যায়, এরকম ব্যাপারটা আর কি। লেগে থাকতে থাকতে সুমনা একদিন সুমনের দিকে দেখে একটু মুচকি হাসি দিছে। তো ওই ঘটনা দেখার পরে সুমন সুদিন দেখে সুকাজ সেরে, মানে একদম সুদিন একটা দেখে বিয়ে শাদী করে একদম গর্ব করে বুক উঁচা করে হাঁটতে থাকে, মানে হচ্ছে সুনামের আশা করছিল। তো আমরা জানি যে 4টা এমন উপসর্গ আছে যেগুলো আশুবিনী নামে আমরা জানি। আ
সু, বি এবং নি এবং নি, এই চারটা উপসর্গ হচ্ছে বাংলাতেও আছে এবং তৎসমতেও আছে। আপনাদের বাংলা এবং তৎসম উপসর্গগুলো যাদের মুখস্থ নাই, ঠাডা মুখস্থ করে ফেলবেন। উপসর্গর যদি বাংলা তৎসম বিদেশি উপসর্গগুলো মুখস্থ করে ফেলেন, উপসর্গ থেকে যে প্রশ্ন আসুক আপনি 80% কাভার হয়ে যাবে, অর্থাৎ আপনার 80% কাজ শেষ। অ, অজ, অঘা, অনা, আ, আন, আব, আর, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, শাসু, হা, এভাবে করে বাংলাগুলো মুখস্থ করবেন। এরপরে ফার্সিগুলো তৎসমগুলো মুখস্থ করবেন হচ্ছে প্র, পরা, অপসমনি, অনু, অবনি, দুর্বি, অতি, ইতি, কি জানি, প্রতি, অতি, অপি, অপি, উপ, আ, এভাবে করে সবগুলো মুখস্থ করে ফেলবেন। দেখবেন যে যে কোনো প্রশ্ন আসলে সেকেন্ডের মধ্যে আপনি উত্তর করতে পারছেন। তারপর ফার্সিগুলো নিমফি, বেদর, কার, বদনা, কম, বর্ব। তারপরে আরবি গুলো হচ্ছে আম, খাস, লা, গর, বাজে, খয়ে। হিন্দি ফুল, হাফ, হেড, সাপ। তারপর আর ইংরেজি হচ্ছে ফুল, হাফ, হেড, সাপ। এরপরে হিন্দি হচ্ছে হর। এগুলো সবগুলো আপনারা পানির মতো করে মুখস্থ করে ফেলবেন, যে কোনো প্রশ্ন আসলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন। এখন আসি সুনামে সু কোন উপসর্গ। এখন সু, আ, বি, নি, এই চারটা উপসর্গ তৎসমতেও আছে এবং বাংলাতেও আছে। এখন আমরা কখন উত্তর করব এটা তৎসম, কখন উত্তর করব হচ্ছে আমরা বাংলা। আমরা এই সুয়ের ঝামেলা সমাধান করার জন্য ওই সুনামের গল্পটা মনে রাখবো, সুমনের গল্পটা মনে রাখবো। আমি কি বললাম যে সুমন সুমন সুমন, আচ্ছা এগুলা লিখছি না, আমি শুধু উপসর্গগুলো লিখে আমি ঘটনাটা মুখে বলি। সুমনার দিকে সুনজর, হ্যাঁ সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। তার মানে এই যে আমি ওয়ার্ডগুলো এখানে ইউজ করলাম, কি কি ওয়ার্ড ইউজ করলাম বলেন তো? এখানে আমি কয়েকটা ওয়ার্ড ইউজ করেছি। একটা হচ্ছে সুনজর, একটা হচ্ছে সুকাজ, একটা হচ্ছে সুখবর, একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে সুদিন। এই যে শব্দগুলা, এই শব্দগুলোতে সু উপসর্গটা বাংলা উপসর্গ, অর্থাৎ এই গল্পের মধ্যে যে শব্দগুলো আমরা পেয়েছি এখানে যদি সু উপসর্গটা ব্যবহার করা হয় তাহলে প্রশ্নের মধ্যে এই ওয়ার্ডগুলো দিয়ে দিলে আমরা উত্তর করব বাংলা উপসর্গের উদাহরণ। আর এগুলো বাদে সু উপসর্গটা যদি অন্য কোনো শব্দের মধ্যে আসে তখন আমরা উত্তর করব তৎসম উপসর্গ। যেমন আমাদেরকে বলতে পারে এইভাবে যে সুকণ্ঠ, এখানে সু কোন ভাষার উপসর্গ? এখন আপনি দেখেন তো এই সুকণ্ঠের মধ্যে কি সুনজর, সুখবর, সুকাজ, সুদিন, সুনাম এগুলো আছে? নাই। তার মানে সুকণ্ঠ, সু হচ্ছে তৎসম উপসর্গের উদাহরণ, কারণ যেহেতু সু উপসর্গটা বাংলা এবং তৎসম উভয় জায়গাতেই আছে। ওকে, এই কয়েকটা শব্দে পাইলে বাংলা, আদারওয়াইজ অন্য যে কোনো শব্দে পেলে আমরা সেটাকে দাগাবো হচ্ছে তৎসম উপসর্গ। যেমন সুকণ্ঠের পরে আমি আপনাকে বললাম হচ্ছে সুহৃদ, অথবা আমি আপনাকে বললাম হচ্ছে সুনীল, যেটাই আমি আপনাকে বলি না কেন সু উপসর্গটা এই পাঁচটা শব্দ বাদে অন্য যে কোনোখানে পেলে আমরা ডিরেক্ট উত্তর করে দেবো তৎসম উপসর্গের উদাহরণ। তাহলে এখানে আমাদের দেখেন তো কি চাইছে, সুনাম বলছে আমাদেরকে, তাই না? সুনাম, তাহলে এই যে সুনাম কোথায় আছে? এই যে সুনাম আছে আমাদের গল্পের মধ্যে, সুনাম আছে, যেহেতু গল্পের মধ্যে সুনাম আছে অবশ্যই এটা বাংলা উপসর্গ। এই পাঁচটা শব্দ বাদে যদি অন্য যে কোনো জায়গায় আমরা সু উপসর্গটা পাই তাহলে সেটা হবে তৎসম উপসর্গের উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? সুমনা বিনতে হাবিব, সুমনা কই তুই? আচ্ছা মেনশন করে দেন, যতগুলো সুমন এবং সুমনা আছে সুমনা এবং সুমনকে মেনশন করে দেন। তাহলে গল্পটা কি, যে সুমনের দিকে সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এই কয়েকটা শব্দের মধ্যে সু উপসর্গ বাংলা হিসেবে ইউজ হবে, এগুলো বাদে অন্য যে কোনো শব্দের মধ্যে সু উপসর্গটা তৎসম হিসেবে ইউজ হবে। ওকে, এরপরে লাস্ট যেটা আমরা দেখবো এখানের এই শব্দের মধ্যে বা হচ্ছে এই পৃষ্ঠার মধ্যে যেটা আছে পরাজেয়, এখানে কোনটি উপসর্গ? আমরা জানি হচ্ছে একটু আগেই আমি মুখস্থ বললাম প্র, পরা, অপসমনি, অনু, অব, নির, দূর, বি। ওকে, এগুলা কি ছিল? অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ, এগুলো সবই হচ্ছে তৎসম উপসর্গের উদাহরণ। তাহলে তৎসম উপসর্গ যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে আপনারা সেকেন্ডের মধ্যে বুঝে যাবেন এই পরাটা হচ্ছে একটা উপসর্গ এবং এই উপসর্গটা হচ্ছে তৎসম উপসর্গ। ক্লিয়ার? তার মানে এখানে উপসর্গ কোনটা? পরা। আবার এইভাবেও দিতে পারতো প্রশ্নটা, পরাজেয় শব্দ দিতে পরা কোন ভাষার উপসর্গ? ওকে, কোন প্রকারের উপসর্গ? সুমনা আক্তার, আসি স্যার। হ্যাঁ বলে ফেলেন। আই এম লেট। কে লেট হয়ে গেল? ছায়াবিধি আপু কেন লেট হয়ে গেল? ক্লাস করতে এলেই সবার ডাক পড়ে, ভাল লাগে না। আহারে, ক্লাস করতে এলেই সবার ডাক পড়ে যায়। আচ্ছা সমস্যা নাই, ক্লাসে আসি আমি। হ্যাঁ ক্লাসে আসি। ক্যারিয়ার কিতে? আচ্ছা ঠিক আছে।
আসেন এখন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আছে হচ্ছে অঘারাম বাস করে অজপাড়া গায়ে। এখানে হচ্ছে অঘা এবং অজ, এই দুইটা কোন উপসর্গের উদাহরণ, অর্থাৎ কোন ধরনের উপসর্গ বলতে ওই যে 3 প্রকার উপসর্গ আমরা পড়েছি, বাংলা নাকি তৎসম নাকি বিদেশি। তো আমরা জানি, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি, 4টা যদি মুখস্থ থাকে আপনার উপসর্গের, অ, অজ, অঘা, অনা, প্রথম 4টা উপসর্গের মধ্যে এই যে আমরা অঘা এবং অজ পেয়ে গেছি, তাই না? প্রথম 4টার মধ্যে, তাহলে অ, অজ, অঘা, অনা কি এগুলো কি বাংলা উপসর্গ? বাংলা শুরুই হয় অ দিয়ে, তাই না? এটাও সহজে মনে রাখা যায় যে প্র পড়াটা বাংলা উপসর্গ নাকি অ, অঘা, অজ, অনার ছন্দটা বাংলা উপসর্গ। তো অ, আ দিয়ে যেহেতু বাংলা ভাষা, অ, অজ, অঘা, অনা এগুলাই হচ্ছে বাংলা উপসর্গ। তার মানে এখানে এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। ওকে, এবার আসি আমরা যে কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। ওই যে আমি আপনাকে বলছি তো যে আপনার যদি এই উপসর্গগুলো মুখস্থ থাকে, আপনি 80% থেকে 90% কেসে আপনি উত্তর করতে পারবেন একদম চোখ বন্ধ করে উপসর্গ অধ্যায় থেকে। এবং উপসর্গ অধ্যায় থেকে সাধারণত একটা প্রশ্ন প্রাইমারিতে চলে আসে। হ্যাঁ, তো এই যে দেখেন, এটা একদম লেটেস্ট প্রশ্ন, 2024 সালেই চলে আসছে। এর আগে 2019 সালে দ্বিতীয় ধাপে চলে আসছে। সো যেহেতু এই প্রশ্নগুলো এইভাবে করে চলে আসছে, অতএব আপনি কিন্তু অবশ্যই এবং অবশ্যই অধ্যায়টাকে গুরুত্ব দিয়ে পড়বেন এবং যে প্রকারভেদগুলো রয়েছে প্রকারভেদগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবেন। দেখবেন আপনি উপসর্গ অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে আপনার মজা লাগছে। এগুলো মুখস্থ থাকলে প্রশ্নের অ্যান্সার করতে খুবই মজা লাগে। ওকে, এই জন্য মুখস্থ করে ফেলবেন। কোন শব্দটিতে খাঁটি বাংলা হচ্ছে আছে, এই যে এখানে দেখতেই পাচ্ছি আমরা অজানা, কারণ অটা হচ্ছে বাংলা উপসর্গ। অ, অজ, অঘা, অনা, প্রথমটাই হচ্ছে অ। ওকে, পরের স্লাইডে চলে যাই আমরা, চলেন। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? আমি আপনাদের কাছে প্রতিদিন একদম মাথা আশ্রয় আশ্রয় আপনাদেরকে কেন বলি যে আপনারা এই ক্লাসগুলো করেন, কারণ এই ক্লাসে যে ব্যাখ্যাগুলো আমরা দেই, এই ব্যাখ্যা থেকেই পরবর্তী যে কোনো পরীক্ষার মধ্যে আপনি কোশ্চেন কমন পাবেন। কেন এই কথাটা বলি বলেন? কারণ এই যে দেখেন যে বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার, একদম প্রথম প্রশ্নটাই আমরা পড়েছিলাম, তাই না? যে বাংলা উপসর্গ কতটি। প্রশ্ন আলাদা, হয়তো বা প্রশ্ন আলাদা, কিন্তু আমি ওইটা আলোচনা করতে গিয়ে কি আলোচনা করেছি? বাংলা উপসর্গ কত প্রকার আলোচনা করেছি, কোন উপসর্গ কতটি করে রয়েছে সেগুলো আলোচনা করেছি, বিদেশি ভাষার আবার 4 প্রকার উপসর্গ পর্যন্ত আলোচনা করেছি। সো এই জিনিসগুলো আলোচনা করার দরুন আপনার যেটা হয়েছে, আপনার অলরেডি এই জিনিসগুলো মেমোরাইজ হয়ে গিয়েছে। এবং মেমোরাইজ হওয়ার পাশাপাশি যখন আমরা বারবার প্রশ্নগুলো সলভ করছি, একই ব্যাখ্যা বারবার করছি, আপনার একদম ব্রেনের মধ্যে কিন্তু এগুলো গেঁথে যাচ্ছে, আর কোনোদিন ভুল হবে না। এই জন্য এই ক্লাসগুলো করা দরকার। তাহলে আমরা কোথায় আছি যে বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার অলরেডি আমরা পড়ে ফেলেছি। এটা 3 প্রকার, আবার নতুন করে ব্যাখ্যায় গেলাম না। একটা হচ্ছে বাংলা, একটা তৎসম, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিচের কোনটা বিদেশি উপসর্গজাত শব্দ? এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, নিচের কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ? বিদেশি উপসর্গজাত শব্দ, উপসর্গজাত শব্দ, নিচের কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ? এভাবেও আসতে পারে প্রশ্ন। তাহলে দেখেন তো, আমরা একটু আগেই ব্যাখ্যা করেছিলাম না যে কি জানি, নিমফি বেদর কারবদনা কম বর্ব, কোথায় পড়েছিলাম? ফার্সি উপসর্গ পড়েছিলাম। ফার্সি 10টা উপসর্গ যে ছিল, ফার্সি 10টা উপসর্গ যে ছিল। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা হয়তো বা জানেন, তারপরেও আরেকবার বলে দেই। ফার্সি মানে হচ্ছে ইরান, হ্যাঁ, পারস্য যেটাকে বলা হয়, ইরানের ভাষাকে বলা হয় ফার্সি। এই ইরান বা পারস্য, আপনারা এই ফার্সি মানে আবার ফ্রান্স ভাইবেন না, ফ্রান্সের ভাষা ভাইবেন না। ওকে, ইরানকে বলা হয় পারস্য এবং ইরানের ভাষাকে বলা হয় পার্সি বা ফার্সি, আর এই ফ্রান্সের ভাষা বলা হয় ফরাসি। এই জন্য আমরা প্রায় সময় হচ্ছে যখন এই যে উৎস অনুযায়ী শব্দগুলো পড়ি না, উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, তখন আমরা অনেক ধরনের শব্দ পড়ি, দেশি বিদেশি শব্দ পড়ি। তো বিদেশি শব্দের মধ্যে আমরা পর্তুগিজ পড়ি, ফার্সি শব্দ পড়ি, আরবি শব্দ পড়ি, তারপরে হচ্ছে ফরাসি শব্দ পড়ি। অনেক সময় কনফিউজ হয়ে যান, কনফিউজ হওয়ার কোনো মানে নাই। আপনারা মনে রাখবেন, ইরানের অন্য নাম পারস্য, যে ইরানের শব্দগুলো সেগুলো হচ্ছে পার্সি শব্দ বা ফার্সি শব্দ, আর ফ্রান্সের যেগুলো সেগুলো হচ্ছে ফরাসি শব্দ। ওকে, এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। স্যার, এই কোর্স কোন কোন সাবজেক্টের ক্লাস হবে? আমাদের সব সাবজেক্টের ক্লাস হবে। আমাদের যে কোর্সটা শুরু হবে 20 তারিখ থেকে, এখানে আমাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং বিজ্ঞান যেহেতু খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞান আমাদের যে ডাক্তার ম্যাম এখানে ক্লাস নেন, ওই ডাক্তার ম্যাম আমাদের বিজ্ঞান ক্লাসগুলো নেবেন। আপনারা দেখেছেন কি চমৎকার ম্যাম ক্লাস নেন। আর বাংলা সাধারণ জ্ঞানের জন্য আমি আপনাদের দীপ্ত ভাইয়া, ম্যাথের জন্য জুয়েল স্যার এবং আমাদের মারুফুল স্যার হচ্ছে ইংরেজির জন্য। আমরা এগুলো পার্মানেন্ট টিচার ভাই, আমাদের সবসময় আপনারা আমাদেরকে পাবেন। কেরিয়ার কি মানেই হচ্ছে জুয়েল স্যার, মারুফ স্যার, দীপ্ত ভাইয়া। ওকে, সো আমাদের টিচার নিয়ে আপনাদের কোনো কনফিউশন রাখার দরকার নাই যে আল্লাহ ক্লাসগুলো জানি কে নেবে। ক্লাসগুলো কেউ নেবে না, নানাদার দেন আমরা। ওকে, সো চলেন এরপরে আমরা আসি, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কতবার আর এগুলা বলবো বলেন? এটা উত্তর করেন সবাই। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ব্যাখ্যা থেকেই প্রশ্ন কমন,
আর এটা উত্তর করেন যে লাজওয়াব এখানে লা কোন ধরনের উপসর্গ। এটা এখনো আমি ব্যাখ্যা আলোচনা করি নাই, যদিও মানে ধরায় ধরায় মানে করায় করায় করে ফেলেছি, বাট স্পেসিফিক ভাবে ওইটা নিয়ে এখন আলোচনা করিনি। এই দুইটা অ্যান্সার করেন দেখি, যে কোনটি খাঁটি বাংলা উপসর্গ আর হচ্ছে লাজওয়াব। লাজওয়াব কি চমৎকার না, লাজওয়াব মানে কি চমৎকার। ভাইয়া প্লিজ সমাসের একটা ক্লাস নেবেন। এই উপসর্গের পরপরে যে আমরা ক্লাসটা শুরু করব সেগুলো হচ্ছে সমাসের কোশ্চেন সলভিং ক্লাস। আপনারা, আমি বারবার বলছি, আপনারা যে 325 জন ভাই বোন এখন দেখছেন, আপনারা মানে ডিটারমাইন্ড থাকবেন যে 7:30 থেকে 8:30 পর্যন্ত এই সময়টা আমরা অন্য কোথাও ব্যয় করব না। এই সময়টাকে যদি আমরা নিজের পড়াশোনার জন্য রাখি বা অন্য কোনো ক্লাস করার জন্য রাখি, এই সময়টাকে কেরিয়ার কিতে দেব। কারণ আমরা যেভাবে কোশ্চেনগুলো সলভ করছি এটাতে আপনার অনেক উপকার হবে। আপনি নিজে জব সলিউশন পড়ে যতটা না উপকৃত হবেন, এইভাবে প্রশ্নগুলো সলভ করলে আপনি তার চেয়ে অনেক 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 বেশি উপকৃত হবেন। মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু আমি নিজেও প্রাইমারিতে আছি, আমি প্রাইমারিতে যেভাবে চাকরিটা পেয়েছি এই সকল বিষয় এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যদিও আমি আমার বিসিএস প্রিপারেশন থেকে আসলে প্রাইমারিতে দিয়েছিলাম, তবে আমি প্রাইমারির একদম একটা টপিক বেসড তখন কোনো ইয়া ছিল না, প্রাইমারির অ্যানালাইসিস বই ছিল না। যদিও আমার সামনের সপ্তাহে বইটা আসবে, যে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, একদম টপিক ধরে ধরে সবগুলো প্রশ্ন আমি সাজিয়েছি ওখানের মধ্যে। আপনারা দেখলেই বুঝবেন যে কিভাবে কিভাবে প্রশ্ন হয়। তো আমি খুঁজে খুঁজে বের করেছিলাম যে সমাজ পড়ে বিগত সালের সবগুলো এমসিকিউ পড়ছিলাম, ওখান থেকে আবার গোল গোল দিয়েছিলাম কোনগুলো প্রাইমারিতে এসছে, প্রাইমারিতে প্যাটার্নটা কি, এরকম করে একটু ফলো করার চেষ্টা করেছিলাম, যার কারণে আল্লাহর রহমতে একদম খুব শর্ট টাইমের মধ্যে হয়ে গিয়েছিল আমার। ওকে, তাহলে সবাই বলেছিলেন যে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সি সবাই অ্যান্সার করেছেন। আচ্ছা, প্রথমটা কোনটা? 16 ইতি, সবাই ইতি বলেছেন। হ্যাঁ, তাহলে ইতি উনা কদকু, তাই না? ওই লাইনটা ছিল কি, ইতি উনা কদকু নিপাতি বিভর। আর পরেরটা লিখেছেন আরবি, যদিও আমি বলি নাই, তারপরেও সবাই অলরেডি বলে দিয়েছেন পরেরটা আরবি, অবশ্যই আরবি, কারণ আরবি 6টা হচ্ছে আম খাস লা গর বাজে খয়ের। আম খাস লা গর বাজে বাজে খয়ের। আম খাস লা গর বাজে খয়ের, এই 6টা হচ্ছে আরবি উপশব্দ। হ্যাঁ, যেমন আম জনতা, আম জনতায় আম কি, অবশ্যই আরবি উপসর্গ। খাস মহল, খাস মহলে খাস কি, আরবি উপসর্গ। লা পাত্তা যদি বলে তা লা কি, আরবি উপসর্গ। গড় হাজির, গড় কি, আরবি উপসর্গ। বাজে কথা, বাজে কি, আরবি উপসর্গ। খয়ের খা, খয়ের হচ্ছে আরবি উপসর্গ। ওকে, ওহো আমার তো ক্লাস শেষ। ভাইয়া আপনার ম্যাথ রেডি? তাহলে এই হচ্ছে আমাদের উপসর্গ সম্পর্কিত আজকের ক্লাসের আলোচনা। আমার মনে হয় যে এর পরবর্তী ক্লাসে আমরা উপসর্গ শেষ করে দেবো, অর্থাৎ আগামীকালকে উপসর্গের যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে একদম ব্যাখ্যা সহ যদি আপনাদেরকে উপসর্গটা শেষ করে দিতে পারি, তাহলে অবশ্যই এবং অবশ্যই আপনারা মানে উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসবে এর পরবর্তীতে আপনারা একদম চোখ বন্ধ করে কমন পেয়ে যাবেন। আর এখন আমাদের জুয়েল স্যার আমাদের মাঝে আগমন করবেন, চমৎকার ম্যাজিক দেখাবেন। তার আগে আরেকবার বলে নেই, ক্লাস চলাকালীন আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করেন 999 টাকা, এমনিতেই 1500 টাকার কোর্স 999 টাকা, এটাও কিন্তু 100 টাকা ছাড়ে হয়ে যাবে 900 টাকা। অর্থাৎ এখন যদি আপনারা কেরিয়ার কি পেজের মধ্যে এসএমএস দেন, এসএমএস দিয়ে ক্লাসটা শুরু করেন, তাহলে অবশ্যই এবং অবশ্যই এটা কিন্তু 900 টাকায় চলে আসবে। আচ্ছা, এখন যারা যারা আমার ক্লাসটা দেখলেন সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনারা পুরোপুরি আমার আলোচনাটুকু বুঝতে পারলেন কিনা আমাকে একটু বলেন। আপনাদের কমেন্টগুলো দেখে আমি সবসময় হচ্ছে উৎসাহী হই। সো আমাকে একটু জানান। এমন ছেলে আর দেখিনি, কাকে দেখিনি? এমন ছেলেকে দেখিনি। কর্ম, আপনার ক্লাসগুলো খুব সুন্দর বোঝা যায়, থ্যাংক ইউ। বিরতিতে একটা গান শোনান। ওকে, একটা গান শোনাই। পাঙ্গাস মাছের দিন শেষ, দেশি মুরগির বাংলাদেশ। কেরিয়ার কি কোচিংই হবে চাকরি ভিত্তি করার জন্য? বেশ, যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ইয়ে পাঠিয়েছেন। আমার কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ। মানে এটা লজ্জায় বলতে পারি না কাউকে। না, আমিও, আমার পছন্দ ভাই। তাই না? হ্যাঁ, আমিও ভাই। আমি লজ্জায় বলতে পারি না কাউকে। পাঙ্গাস কার কার পছন্দ কমেন্ট করেন। হ্যাঁ, এবার পাঙ্গাস কার পছন্দ? ঝাঁসি মেহবুব, ইলিশের শেষে ছোটবেলায় যেরকম খাইছি এটাদের মনে তো গল্প মনে পড়বে, কিন্তু সেই টেস্ট কি এখনো বাদ বলে? সোচা থা। ভাইয়া, হ্যাঁ, সেই টেস্ট কি আছে দিছে? ইয়াতে দিছে, ও মুসা দিছে, ও পেন ড্রাইভে আপনার পাওয়ার পয়েন্ট নাকি পিডিএফ? পাওয়ার পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ তুম বিলকুল वैसी हो जैसा অনেক ভালো লাগে এই যে বলতেছে।
হ্যাঁ चांद सी महबूबा अच्छा। हो मेरे कब ऐसा मैंने আচ্ছা বলেন দেখি আপনারা কে কে বই পাইছেন একটু কমেন্ট করেন। আমাদের बिल्कुल কেরিয়ার কির এই বইগুলো কে কে পাইছেন বলেন, একটু কমেন্ট করেন একটু আপনারা। ভাইয়া কোনটায় আছে কেরিয়ার কিতে আছে এটা जैसा मैंने অনুপাত অনুপাত। सोचा था কেরিয়ার কি কে কে বই পেয়েছেন? ও পাঙ্গাস মাছ আমার পছন্দ স্যার, নুসরাত জান। আচ্ছা গুড, পাঙ্গাস তো অনেকের পছন্দ। কেরিয়ার কিতে আসা। আচ্ছা দ্বিতীয় ভাইয়ের জন্য কেরিয়ার কিতে আসা সচিব আপু বলছেন। এখন এসে কেমন লাগতেছে দেখছেন কি কি জিনিস নিয়ে আসছি আমরা, হয়তোবা আমাকে চিনে আসছে আমার পেজের থ্রুতে, এসে দেখতেছে জুয়েল স্যার, মারুফ স্যার, ও জমজমাট অবস্থা। ওকে, অনুপাত সমানুপাত ভাইয়া। ধনী কেন? মা কি জানি ধনী কেন আসলো, আমি তো বাংলা পারি না। পড়াই দেন তো আজকে বাংলা। এটা তো মাথার উপর দিয়ে কি রে মুসা, অনুপাত সমানুপাত লিখে সেভ করা জিনিস কেন ধনী আসে? এই তো আসছে। এই তো আসছে আসছে, হ্যাঁ অবাক্স থাক, এইটা থাক। ওকে, আপনারা তাহলে ম্যাথ ক্লাস করেন, আবার শেষে দেখা হচ্ছে। আচ্ছা, অনুপাত একটি ভগ্নাংশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মতো আপনাদের অনেকেরই পাঙ্গাস মাছ পছন্দ। সবাই ভালো পড়ান, চেষ্টা করছি আমরা ভালো পড়ানোর। আপনাদের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করছি এবং থাকবো ইনশাল্লাহ। শুধু আমাদের হচ্ছে পেইড ব্যাচে না, আমরা নন পেইড ব্যাচেও আমরা আছি, সেটা আপনাদের ধারাবাহিকতা বুঝতেই পারতেছেন। আমাদের নন পেইড ব্যাচে আমাদের হচ্ছে কতটা আমাদের হচ্ছে অবদান আপনাদের প্রতি, কতটা ডেডিকেশন, সেটা আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, আমরা এই ডেডিকেশনটা আরও বাড়িয়ে তুলতে চাই আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের হচ্ছে পার্টিসিপেশনের মাধ্যমে, এবং বই চলে যাবে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা বই চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি ভর্তি হয়েছেন, বই পাবেন। আচ্ছা, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আজকেই ভর্তি হয়েছে, আজকে বই কেমনে আমরা পাঠাবো? আপনারা একটু ওয়েট করেন। আপনারা খুব ভালো ওয়েট অনেক করছেন, আর একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অনুপাত কি? অনুপাত একটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ কেমন দেখতে? এটা এরকম হলো ভগ্নাংশ দেখতে। ওপরটার নাম হলো লব, নিচেরটার নাম কি? হর, ঠিক আছে? আচ্ছা, লবকে বলা হয় পূর্ব রাশি। কি বলা হয়? পূর্ব রাশি। আর হরকে বলা হয় উত্তর রাশি। কি বলা হয়? উত্তর রাশি। লবকে বলা হয় পূর্ব রাশি, হরকে বলা হয় উত্তর রাশি। পূর্ব রাশি থাকবে প্রথমে, পূর্ব রাশি প্রথমে থাকবে, উত্তর রাশি থাকবে পরে। মাঝখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটার নাম ইস টু। তাহলে আমাদের 2:3, ঠিক আছে? আপনার না পেলে আপনাদের হচ্ছে মেসেজ গেছে নিশ্চয়ই। ওকে, তাহলে এখন আসেন। হ্যাঁ, আমাদের হচ্ছে মুক্তাপুর হচ্ছে পছন্দ হয়েছে আমাদের ভাইয়ার ভয়েস, আমাদের দীপ্ত ভাইয়ের ভয়েস। হ্যাঁ, ওনার ভয়েসটা অসাধারণ, গানটাও সুন্দর। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের গান শোনাবে, চিন্তা করার কিছু নাই। আজকে ভাইয়া সুন্দর হয়েছে না বোর্ডটা, আপনার মাথা কাটতেছে না, একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে হাই করছেন না? হ্যাঁ হাই করছে তো। আচ্ছা, গুড। আচ্ছা, দেখেন লাইটটা দেখেন। আপনার গণিতের ভয় কি? এটা মালিহা আপু। আচ্ছা, দেখি গণিতের ভয় কাটাতে পারি কিনা। আসি, সামনের দিকে আসি। আমাদের প্রথম প্রশ্ন, একটি রাশি অপর রাশির 60%, তাহলে একটি রাশি অপর রাশির কত পার্সেন্ট? 64% হলে রাশি দুটির অনুপাত কত? তাহলে আমরা একটা কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবো, যার সাথে র থাকে ভগ্নাংশে কিন্তু সেটা হলো হরে থাকবে, যার সাথে র থাকবে সেটা হলো ভগ্নাংশে থাকবে। তাহলে যার সাথে র থাকে সেটা ভগ্নাংশে কোথায় থাকবে? হরে থাকবে, অপর রাশি হরে। যার সাথে র নেই, একটি রাশির সাথে র নেই, এটা লবে থাকবে। তাহলে এখন এই 64%কে ভগ্নাংশ বানাবো আমরা। কিভাবে হবে? তো উপরে 64, নিচে 100। তাহলে হরে কাকে পেলাম? হরে 100কে পেলাম। 100 তাহলে আমাদের কি? অপর রাশি। 100 তাহলে কি? অপর রাশি, কারণ এই যে অপর রাশির সঙ্গে কি আছে? র আছে। আর আমাদের একটির সাথে কোনো কি র নাই, তার মানে এটা কি হবে? 64 ওপরে হবে। তাহলে আমাদের 64 ওপরে, আর 100 কোথায়? নিচে। তাহলে একটি রাশি ভাগ অপর রাশি। এখানে যদি আমরা কাটাকাটি করি,
4 16 64 আর 4 25 100। তাহলে এটাকে অনুপাতে যদি প্রকাশ করি 16 অনুপাত 25, তাহলে উত্তর আমাদের 16 অনুপাত 25। কোথায় আছে? খ নম্বরে। বলেন ঠিক কি না? আচ্ছা, কামরুজ্জামান লিখছে আপনার ভয়েসও ভালো না বাচ্চা, আমাদের দীপ্ত ভাইয়ের ভয়েস ভালো। আচ্ছা, যতই করি মাথায় ঢোকে না, আপনি পড়ার মতো করেন না, এই জন্য মাথায় ঢোকে না বা মাথায় থাকে না। ম্যাথামেটিক্স একটা ভাষার নাম, এটা যত বেশি চর্চা করবেন তত বেশি সাবলীল হবে। আচ্ছা, এখন কথা হলো আপনি চর্চার মতো চর্চা করেন না, যেভাবে আসলে একটা স্টুডেন্টের চর্চা করা উচিত সেভাবে করেন না, এই জন্য মাথায় থাকে না। আচ্ছা আসি, প্রথম প্রশ্নের উত্তর শেষ। এবার আসি, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3 অনুপাত 7 অনুপাত 10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরার কত মিটার? তাহলে আমাদের আসি, প্রথমে আমরা লিখব উপরে মোট দৈর্ঘ্যটা, তাহলে পুরো নলের দৈর্ঘ্যটা কত? 60 মিটার। এরপর একটি নলকে কত অনুপাতে ভাগ করছে? 3 অনুপাত 7 অনুপাত 10। নিচে লিখবো এই অনুপাতগুলোর যোগফল। উপরে কি লিখবো আমরা বলো তো একটু? উপরে লিখবো আমাদের হচ্ছে পুরো যে নল থাকুক বাস থাকুক যাই থাকুক না কেন, পুরো দৈর্ঘ্যটা লিখবো উপরে। তাহলে এই জন্য আমরা পুরো দৈর্ঘ্যটা কোথায় লিখছি? উপরে লিখেছি। এখন আমরা অনুপাতের যোগফল লিখবো ওই আমাদের মোট দৈর্ঘ্যের নিচে ভাগ অবস্থায় লিখবো আমরা। 3 7 এবং 10 যোগ করব। 3 যোগ 7 যোগ 10 যোগ করলে কত হবে? 20। তাহলে নিচে হবে 20। তাহলে নিচে 20 কিভাবে পেলাম? অনুপাতগুলো যোগ করে পেয়েছি। নিচে 20 কিভাবে পেলাম? আচ্ছা, কি লিখছে? স্ক্রিন শেয়ার এ কমেন্ট না দিলেই ভালো হয়। আচ্ছা, তাহলে এখন আসি, তাহলে আমাদের উপরে মোট দৈর্ঘ্য আর নিচে কি? অনুপাতগুলোর যোগফল। তাহলে অনুপাতগুলো যোগ করে দিয়েছি। এবার আসি, কি বের করতে বলেছে সেটা দিয়ে গুণ করে দিব। ছোট টুকরা, ছোট টুকরা কত? 3 দিয়ে গুণ করে দিব। কাটি আমরা, 3 20 60, 3 20 60, 3 তিরিকে 9। তাহলে উত্তর কত? 9। উত্তর হচ্ছে 9। হ্যাঁ, অনেকে উত্তর অলরেডি করে ফেলছে। 9 9 9, গুড, এই তো সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা এই লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। সবাই তোমরা শেয়ার করে দাও একটু। ওকে, যাদের ম্যাথে দুর্বলতা, একটু সাধারণত ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবা, তাহলে দেখবা যে অঙ্কগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা। কথা ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা। এখন কয় হাজার টাকা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের কি বলছে? 7500 টাকা 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত? তাহলে এখন আসি, তাহলে মোট টাকার পরিমাণ কত? 7500 টাকা। আমরা হরে কি লিখবো? হরে লিখবো অনুপাতের যোগফল। 1 2 3 4 এবং 5 যোগ করলে হবে 15। যোগ করলে কি হবে? 15 হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ করলে হবে 15 গুণন। এবার আমাদের কি বলছে? বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য। বৃহত্তর অংশ কত? 5। ক্ষুদ্রতর অংশ কত? 4, আমাদের 1। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। পার্থক্য চেয়েছে, সরাসরি পার্থক্যটা দিয়ে গুণ করে দিব। সরাসরি পার্থক্য দিয়ে গুণ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা কাটি, 5 15 75, আরো দুইটা শূন্য আছে পরে এসে বসবে। 4 5 কত হয়? 20, আরো দুইটা আছে পরে এসে বসবে। একবারই অঙ্ক শেষ। হ্যাঁ, এই তো অঙ্ক সুন্দর করে উত্তর লিখছে সবাই। 2000 2000 2000। স্যার বইয়ে কি? আমাদের বই তো রেডি, ক্লাসে শর্টকাট পাবেন। হ্যাঁ,
আচ্ছা, বই পাঠানো হয়ে গেছে অনেকের, যারা যারা বই পান নাই আমরা খুব শীঘ্র পেয়ে যাবেন। মোহাম্মদ আব্দুল্লাহ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা লাগান। দুটি সংখ্যার যোগফল 8, সংখ্যাগুলো 3:1 থাকে, তবে সংখ্যাগুলো গুণফল কত? সংখ্যাগুলোর গুণফল কত? একটু খেয়াল করো, দুটি সংখ্যার যোগফল 8, আমাদের সংখ্যাগুলোর অনুপাত আমাদের বলছে 3:1, সংখ্যার যোগফল আমাদের উপরে, অনুপাতের যোগফল আমাদের নিচে, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এবার আসি, আমাদের বড় সংখ্যা যদি বের করি 3 দ্বারা গুণ করব, আর ছোট সংখ্যা বের করতে হলে আমাদের 1 দ্বারা গুণ করব। কাটো 2 হবে 6, এখানে কাটো 2, এখানে হবে 2, তাহলে একটাতে বের হলো 2, একটাতে বের হলো আমাদের কত? 6। এবার আমাদের সংখ্যাগুলোর গুণফল চাইছে, 6 এবং 2 গুণ করলে কত হবে? 12। উত্তর 12। হ্যাঁ, চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, পরের দিকে যাই। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত? তাহলে আমাদের 143কে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, তাহলে অনুপাতের যোগফল কত? 2, 4 এবং 5 যোগ করলে হয় 11। আচ্ছা, এবার আসি, বৃহত্তর অংশ কত? 5, ক্ষুদ্রতর অংশ কত? 2। এই দুটোর পার্থক্য কত? কারণ তোমার কাছে পার্থক্য চাইছে এই দুটো অংশের, তাহলে আমাদের কত হয়? 3। আমাদের কত হচ্ছে? 13, 3 13 39, উত্তর 39। অঙ্ক শেষ। এবার 6 নম্বর অঙ্কটা দেখি আমরা। 60 আমাদের লিটার মিশ্রণে কত মিলিলিটার? 60 মোট। এবার অনুপাতের যোগফল কত? 10। এবার কি বলছে? ওই মিশ্রণে পানির পরিমাণ কত? অ্যাসিড আমাদের 7 আর পানি কত? 3, তাহলে গুণ করব হলো 3, তাহলে কাটবো 6, 3 6 কত? 18, উত্তর 18। খ নম্বর। এবার আসি 7, আমাদের 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? এই কেটাকে জাস্ট গুণ চিহ্ন দিবা, কেটাকে কাইটা দিয়ে গুণ চিহ্ন দিবা। তাহলে আমি একটু ফ্রেশ করে লিখি, 24 গুণন 7 ভাগ কত? 6, কাটো 4 6 24, কত হবে? 28। উত্তর কোথায়? 28। শেষ। হ্যাঁ, আমার যে বইটা বের হচ্ছে এই বইটাতে শর্টকাট আমাদের আছে, বইয়ের শর্টকাট আছে। আমি যে বইটা বের করছি আর কি, সবগুলো অঙ্কেরই শর্টকাট আছে এবং নোট সহ আছে। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা কিভাবে করবো আমরা। দুইটি রাশির অনুপাত 4 অনুপাত কত? 7। পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? অনুপাতে এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এটা বলা হয় উত্তর রাশি। তাহলে যেহেতু আমাদের পূর্ব রাশির মান দেওয়া আছে, পূর্ব রাশি দিয়ে পূর্ব রাশিকে কাটো, পূর্ব রাশি দিয়ে পূর্ব রাশিকে কাটো, তাহলে কত হবে? 4। আর এই 4 দিয়ে উত্তর রাশিকে গুণ করো, 4 7 কত হয়? 28, উত্তর হবে 28। অঙ্ক শেষ। তাহলে আমাদের যেহেতু এটা পূর্ব রাশি 4, পূর্ব রাশি এখানে 16, পূর্ব রাশি দিয়ে পূর্ব রাশিকে কাটলাম, আর যে আমাদের হচ্ছে ভাগফল পেলাম, ওই ভাগফল দিয়ে উত্তর রাশিকে গুণ করলাম। অঙ্ক শেষ। অনেক সহজ লাগছে, এটা ঠিক আছে। এক্সাম হলেও আপনি গুলায় ফেলবেন না, এটাও ঠিক আছে। তাহলে কিভাবে পারবেন? অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তবে এক্সাম হলে একটা অঙ্ক গুলে ফেলার সুযোগ নেই। ঠিক আছে? আমারও কিন্তু এক্সাম চলছে এখন, কথা ক্লিয়ার? আমি অনেক স্টুডেন্টের সামনে কথা বলতেছি, তারপরে এখন আমার এক্সাম চলছে, আমি তো গুলাই ফেলতেছি না, কারণ এটা আমি চর্চা আমাদের অনেক আছে। ঠিক আছে? তাহলে আপনাকেও এইভাবে চর্চা করতে হবে, মাথায় রাখবেন। আচ্ছা, সামনে আগাই। ক এবং খ এর বেতনের অনুপাত 7:5। খ অপেক্ষা 400 টাকা বেশি পেলে খ এর বেতন কত? তাহলে কয় টাকা বেশি পাইছে? 400 টাকা বেশি পাইছে।
তাহলে আমাদের কার কার মধ্যে তুলনা করছে, ক এবং খ এর মধ্যে। ক এবং খ এর বিয়োগফল কত? তাহলে আমাদের বেশি মানে হলো বিয়োগ, বেশি মানে কি বিয়োগ, বেশি মানে কি বিয়োগ। তাহলে আমাদের 4 এবং 5 এবং 7 এর বিয়োগফল হলো 2। এবার কার বেতন চাইছে? খ। খ আমাদের হলো 5, এই 5 দ্বারা গুণ করব। তাহলে উপরে হলো মোট পার্থক্য, নিচে হলো অনুপাতের পার্থক্য, আর যার মান বের করতে বলছে তার গুণফল কাটবো 200। তাহলে আমাদের 5 দুগুণা কত? 10, আর দুইটা শূন্য আছে পরে। 1000 টাকা। কোথায় 1000 টাকা? এই খ। শেষ। হ্যাঁ, ভর্তি হলে বই ফ্রি থাকবে, বইয়ের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না, আর কোনো কাজের জন্যই তোমাদের টাকা দিতে হবে না, ঠিক আছে? জাস্ট আমাদের এই লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় 900 টাকায় ভর্তি হলে বই ফ্রি পাবা, পিডিএফ ফ্রি পাবা, ক্লাস 50টা ফ্রি পাবা, ঠিক আছে? এইভাবে তোমাদের হচ্ছে সবগুলোই ফ্রি পাবা, আর কোনো কিছু নাই। আচ্ছা, এখানে আমাদের একটা অঙ্ক আছে, a:b = 3:2, b:c = আমাদের 7:6 হয়, তবে c:a = হট। তাহলে a:b = 3:2, b:c = 7:6। তাহলে এখানে আমরা দ মেথড ইউজ করতে পারি। এখন মনে রাখতে হবে দ মেথড কোথায় ইউজ করব। দ মেথড ইউজ করব যখন আমাদের যে রাশিটা কমন, এখানে কিন্তু এখানেও বি আছে, এখানেও বি আছে, যে রাশিটা কমন প্রথম অনুপাতে দ্বিতীয় জায়গায় থাকবে আর দ্বিতীয় অনুপাতে প্রথম জায়গায় থাকবে, ওই রাশিটা আমাদের কমন। তাহলে আমাদের প্রথম অনুপাতে যখন দ্বিতীয় জায়গায় থাকবে আর দ্বিতীয় অনুপাতে যখন প্রথম জায়গায় থাকবে, তখন আমরা দ মেথড ইউজ করতে পারি। দ লিখতে আমাদের 3টা রেখা লাগছে, এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, প্রতিটা রেখার মাথায় 2টা করে সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি s:b:c। তাহলে 3 7 কত হয়? 21। আমাদের 7 দুগুণে কত হয়? 14। 6 দুগুণে কত? 12। তাহলে আমাদের বলছে c:a। তাহলে আমাদের c হলো কত? 12, a হলো কত? 21। তাহলে দুটার ভেতরে কি আমাদের হচ্ছে 3 আছে না? তাহলে 3 দিয়ে লঘিষ্ঠকরণ করো, তাহলে আমাদের c:a লঘিষ্ঠকরণ করো, তাহলে 4:7। তাহলে 4:7 কোথায় আছে? এই ঘ নম্বরে আছে। শেষ। আমাদের প্রাইমারিতে রিভিশন ব্যাচ এবং সাজেশন ব্যাচে যেখানে আমরা ডিটেলস আলোচনা করব 65টা ক্লাসের মাধ্যমে এবং বই ফ্রি দিব, সেখানে আমাদের মাত্র কোর্স ফি 900 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। 9 নম্বরটা একবার রিপিট করতে বলেছো। আমি আবার বলছি, 400 টাকা বেশি বলছে, বেশি মানে হলো বিয়োগফল। তাহলে মোট পার্থক্যটা থাকবে উপরে, এবার নিচে কি থাকবে? অনুপাতের পার্থক্য। 7 আর 5 এর বিয়োগফল হলো 2। এবার আমাদের কি আমাদের হচ্ছে বলছে ক্ষয়ের বেতন কত? ক্ষয়ের বেতন হলো 5, কাটো 200, তাহলে হবে 1000। তোমরা নেক্সট ক্লাস কি চাও এটা কমেন্টে লেখো। কোনটার আমি হচ্ছে প্রাইমারির হচ্ছে প্রশ্ন আমি হচ্ছে নিয়ে আলোচনা করব, সেটা কমেন্টে লেখো, এবং ক্লাসটা কেমন লাগলো একটু লিখে জানাও। আমাদের আজকে 10টাই ছিল আজকে তোমাদের জন্য প্রশ্ন। আমাদের একটু পরে আমি পেইড ব্যাচে ক্লাসে ঢুকবো আর কি। আচ্ছা, তোমরা একটু জানাও। লাস্টটা একটু বুঝাই দেন। আমাদের দ মেথড ইউজ করব। 3:2, আমাদের 7:6, দ মেথড লিখলাম। তাহলে আমাদের 3 7 21, 7 দুগুণা 14, 6 দুগুণা 12, 12:21, 12:21। তাহলে 4 দ্বারা ভাগ করবো আমরা, 3 দ্বারা দুটোকে ভাগ করবো, 4:7। আচ্ছা, তোমাদের কার কেমন লাগলো ধারা? আচ্ছা, ধারা নিয়ে আলোচনা করবো নেক্সট দিন। ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হব? ক্যারিয়ার কিতে এসএমএস দাও, ক্যারিয়ার কিতে এসএমএস, যেখানে লাইভ চলতেছে সেখানে তুমি এসএমএস দাও। আচ্ছা, খুব ভালো লাগলো, অসাধারণ ক্লাস, অনেক ভালো, খুব সুন্দর ক্লাস। লগারিদম, লাভ ক্ষতি, ওকে, লাভ ক্ষতি নিয়ে কি আলোচনা করছি মনে হয় না? সূচক ক্লাস নেন, আচ্ছা সূচক, ধারা, আচ্ছা তোমরা জ্যামিতি ত্রিকোণমিতি একদম পানি। অসাধারণ ক্লাস স্যার। লগ সূচক আলহামদুলিল্লাহ।
অসাধারণ। তোমাদের এই ক্লাস বা তোমাদের এই যে কমেন্টগুলো দেখলেই মূলত আমাদের হচ্ছে বারবার লাইভে আসতে ইচ্ছে করে। ঠিক আছে, অনেক সুন্দর। আমাদের ফরহাদ লিখছে, আমাদের মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে স্যার, আপনার বিহেভিয়ারটাও অনেক ভালো, ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি লিখছে, যে বই ফ্রি দেবে, আমি আসলে ওটা কেটে গেছে, আমি পাচ্ছি না ওইটা। আচ্ছা, খুব সুন্দর লাগলো আজকের ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, গতিবেগ, আচ্ছা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ খুব দ্রুত। আজকের ক্লাসটা ছিল অসাধারণ, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, সুন্দর ক্লাস। কার কি মানে তোমাদের লাগবে তোমরা কমেন্টে জানাও। লাভ ক্ষতি, লাভ ক্ষতি, হ্যাঁ আচ্ছা লাভ ক্ষতি, সূচক ধারা, আচ্ছা সূচক খুবই সহজ, ধারাটাও খুবই সহজ। আমি ইনশাল্লাহ খুব দ্রুত এটা নিয়ে আলোচনা করব। নেক্সট দিন তোমাদের সঙ্গে ধারা নিয়ে আলোচনা করব, নেক্সট দিন তোমাদের সঙ্গে ধারা নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদের হচ্ছে সূচক নিয়ে আলোচনা করব। এরপর স্টেপ বাই স্টেপ বাকিগুলো আমরা আলোচনা করব। অনেক সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। পেইড ব্যাচের ক্লাস আমাদের 20 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ থেকে শুরু হবে, এই মাসের 20 তারিখ থেকে শুরু হবে পেইড ব্যাচের ক্লাস। সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখানে যেমন আমরা আলোচনা করেছি, ওখানে আরো বেশি ডিটেলস আলোচনা করব, যেন কোনোভাবে তোমাদের মার্ক সটকে না যায়। ঠিক আছে, থ্যাংকস স্যার ফর ইওর গুড অ্যাডভাইস। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, টাটা, আসসালামু আলাইকুম।